আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ঘাতক ট্রাকের চালককে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন গার্মেন্টস কর্মীরা। সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক গার্মেন্টস কর্মীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মিনারা আক্তার নামে একজন মারা যান, অন্য আরেকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করে। তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার পাম্প বন্ধ করে রেখেছেন। অবরোধের কারণে রাজধানী জুড়ে ভয়াবহ যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আগামী 2 দিনের মধ্যে যদি এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে আমরা আবার কর্মসূচি নিব। হইতে পারে সেই কর্মসূচি রাস্তায়, হইতে পারে সেই কর্মসূচি আমাদের যে ডিসি সাহেব ছিল ওনার কার্যালয়, হইতে পারে এটা থানার সামনে। আপনারা জানেন ঘাতক ট্রাককে আমরা আটক করেছি, ট্রাকের ড্রাইভার তাকেও আটকের যে বিষয়টা এটা প্রক্রিয়াধীন আছে। এই মুহূর্তে বনানী এলাকায় আছেন সহকর্মী AR বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বাদল, অবরোধ তুলে নেওয়ার পর এখন সড়কের কি অবস্থা, যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন। ফারিয়া, এই মুহূর্তে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঠিক 1টা 30 মিনিটে অবরোধ প্রত্যাহার করা হয়, যে কারণে অনেকক্ষণ ধরে আটকে থাকা যানবাহনগুলো এখন চলতে শুরু করেছে। এই যানবাহন বন্ধ থাকার কারণে মোটামুটি সারা ঢাকা শহরে একটি তীব্র যানজটের তৈরি হয়, যে কারণে মানুষের ভোগান্তি পোহাতে হয়। শ্রমিকরা এখানে তাদের সহকর্মী নিহতের ঘটনায় বিচার দাবিতে সকাল থেকে অবরোধ করে এবং তারা নানা স্লোগান দিতে থাকে। একসময়ে পুলিশ এবং শ্রমিক নেতার হস্তক্ষেপে তাদেরকে বোঝাতে সক্ষম হয় এবং তারা যে 3টি দাবি করেছিল, যে ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার, এই যে রাস্তাটি ব্যস্ততম রাস্তার এপারে বেশ কয়েকটি গার্মেন্টস রয়েছে, পাশে যে করাইল বস্তিতে গার্মেন্টস শ্রমিকরা থাকেন, তারা এখান থেকে রাস্তা পার হয়ে এই গার্মেন্টসগুলোতে আসেন, যে কারণে যানবাহনের চাপের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সে কারণে তারা এখানে যাতে রাস্তা নিরাপদে তারা পারাপার হতে পারে সেই বিষয়টির তারা দাবি জানিয়েছেন এবং পাশাপাশি যিনি মারা গিয়েছেন মিনারা আক্তার নামে গার্মেন্টস কর্মী, তার ক্ষতিপূরণের দাবি তারা জানিয়েছেন। সেই কারণে এই 3টি দাবি আসলে প্রশাসনের পক্ষ থেকে মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, যে কারণে শ্রমিক নেতা শ্রমিকদের বোঝাতে সক্ষম হয়েছেন যে তারা এই দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করবেন। সে কারণে আসলে এই অবরোধ প্রত্যাহার করা হয়েছে। রাজধানী জুড়েই যে যানজট তৈরি হয়েছিল ধীরে ধীরে তা প্রশমিত হচ্ছে। আজ রোজার দিন, সে কারণে মানুষের ভোগান্তি কিছুটা বেশি হয়েছে। শ্রমিকরাও এখানে সকাল থেকে আন্দোলনে ছিলেন। তারা তাদের সহকর্মীর জন্য যে দাবি জানিয়েছেন সেটি শীঘ্রই পূরণ হবে এমনটা তারা প্রত্যাশা করেছেন। তো ফারিয়া, এই ছিল আমার কাছে বনানী থেকে সর্বশেষ অবস্থা। বাদল, আপনাকে ধন্যবাদ। এদিকে ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। সকালে উপজেলার চাঁদপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার ভাইটকান্দি থেকে যাত্রীবাহী অটোরিকশাটি ফুলপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি চাঁদপুর ব্রিজ এলাকা আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার 3 যাত্রী মারা যান। এই ঘটনায় আহত হন আরও 3 জন। এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার কামাখ্যা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় 4 আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার মধ্যরাতে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এ আদেশ দেন। মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুরকে 7 দিন ও অন্য 3 আসামি শিশুটির বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। জানা যায়, নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ঘটনায় আসামিদের রোববার দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়। এই সময় মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের 7 দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। এদিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন বলুয়ার দিঘির পাড় এলাকায় নিজের মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাকে আটক করা হয়।
জানা যায় শিশুটির মা প্রতিদিন কাজে চলে যাবার পর তার বাবা নানা সময় তাকে যৌন নিপীড়ন করত। বিষয়টি তার মাকে জানানোর পর মায়ের পরামর্শে শিশুটি কৌশলে মোবাইল ফোনে তার বাবার এ আচরণের ভিডিও ধারণ করে রাখে। পরে জরুরি সহায়তা সেবা 999-এ ফোন করে ঘটনা জানানো হলে পুলিশ এসে প্রদীপ বণিককে আটক করে থানায় নিয়ে যায়। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, এই ঘটনায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। দেশজুড়ে নারীদের উপর সহিংসতা ও ধর্ষণের যে ঘটনা ঘটছে তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা রয়েছে বলে জানান জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দুপুরে হাইকোর্টের সামনে ছাত্রদলের উদ্যোগে ধর্ষণ বিরোধী বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। রাকিব বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। এর দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। আর যেন কোনো নারী ধর্ষণের শিকার না হয় তার জন্য কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আমাদের সরকারের নিকট সে ধরনের দাবি থাকবে শুধুমাত্র এই বর্তমান নির্দলীয় স্বল্পকালীন সরকারের নিকট নয়, আগামীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যে সরকার আসবে তাদের নিকট আমাদের স্পষ্ট অবস্থান। এই ধরনের আসিয়া সহ নারীর প্রতি সহিংসতা ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটবে তার বিচার 2-3 মাসের মধ্যে সত্যিকার অর্থে শেষ করতে হবে। মাগুরায় শিশু আছেয়া ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের বিচারের দাবিতে ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন, তাদের আন্দোলনের বিষয়ে আমাদেরকে জানাবেন। ফারিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবরোধটি সেটি কিছুক্ষণ আগেই কিন্তু তারা আগামীকালকে একটি কর্মসূচি দিয়ে কিন্তু সেটি প্রত্যাহার করেছে। তবে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমরা কিন্তু দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ঠিক আসিয়ার যে ধর্ষণের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যেন এই দোষীদের শাস্তি নিশ্চিত করা হয় সেটি তারা আসলে দাবি জানাচ্ছেন। এবং এই যে মানববন্ধন যে কর্মসূচিটি এখানে হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম আমাল এবং এই মানববন্ধনে কিন্তু সভাপতিত্ব করছেন সুলতান আহমেদ রাহি। এবং আপনি দেখতে নিশ্চয়ই পাচ্ছেন যে আমানুল্লাহ আমান তিনি কিন্তু আসলে এই মুহূর্তে আসলে বক্তব্য রাখছেন এবং তিনি বলছেন যে যখন আসলে নারীদের অধিকারের কথা বলা হচ্ছে এই সময় যে এই ঘটনাগুলি ঘটছে এটি কিন্তু আসলে তারা বলছেন যে সরকারের ব্যর্থতা রয়েছে। পাশাপাশি মানুষ যে জুলাই এবং যে জুলাই গণঅভ্যুত্থানের যে গণঅভ্যুত্থান যে ঘটনাটি ঘটেছে আবারও যদি আসিয়ার মতন যদি কেউ যদি তনু খাদিজা যারা আসলে বিচার পাননি প্রয়োজনে তারা বলছে জুলাইয়ের মতন আবারও কিন্তু গণঅভ্যুত্থান আরেকটি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তাদের আসলে বিচার না করা হয় দোষীদের। এবং তারা বলছেন যে বিশেষ করে যারা নারী রয়েছেন তাদের নিরাপত্তার জন্য আলাদাভাবে দরকার হলে যারা কঠোর যে আইন সেটি তারা আসলে প্রস্তুত করার কথা বলছেন। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা বেলা 11টার পর থেকে রাজশাহী যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রধান সড়ক রয়েছে অর্থাৎ ঢাকা রাজশাহী যে মহাসড়ক সেখানে তারা অবস্থান নেয়। অবস্থান নেওয়ার পরে তারা কিন্তু আসলে বিক্ষোভ প্রদর্শন করে। এর ফলে কিন্তু সড়কের যে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আমরা দেখেছিলাম যে 10:30টার পর থেকে রাজশাহী যে তালাইমারি এলাকা রয়েছে সেই তালাইমারি সড়কেও কিন্তু আমরা দেখেছিলাম যে সরকারি বেসরকারি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে সেখানে অবস্থান নেয় এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা করেছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকালকে সকাল 11টার দিকে কিন্তু আমরা যেটি কর্মসূচি দেখেছি যে তারা দিয়েছেন যে মুখে কালো কাপড় বেঁধে তারা আসলে সেখানে প্রতিবাদ জানাবেন। পাশাপাশি আগামীকালকে তারা অবস্থান যে কর্মসূচি সেটি অব্যাহত রাখবেন। তো ফারিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। রাকি, আপনাকে ধন্যবাদ। প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজ যদি প্রশাসন ঠিক থাকতো তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক র্যালিতে সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশ শেষে র্যালিটি বিএনপি অফিসের সামনে থেকে কাকরাইল মোড় প্রেস ক্লাবের সামনে হয়ে বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আজকে নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এইসব সুপারিশের বিষয়ে আগামী ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটের মতামত জানাতে হবে। তাদের মতামত পাওয়ার পর সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। এরপর সবাই ঐক্যমতে পৌঁছলে একটি জাতীয় সনদ তৈরি করা হবে। সকালে জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। ১৬৬টি, এর মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ ৭০টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে সুপারিশ ২৭টি, বিচার বিভাগ সংক্রান্ত সুপারিশ ২৩টি, জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ ২৬টি এবং দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সুপারিশ ২০টি। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। এতে ৩টি বিকল্প রাখা হয়েছে। সেগুলো হচ্ছে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। রমনা থানা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের কমিশনার চৌধুরী আলমকে গুমের অভিযোগে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১৮ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছে তার পরিবার। সকালে তার বড় ছেলে আবু সাইদ চৌধুরী হিমু এ অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে মায়া ও জিয়াউল ছাড়াও আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম, কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল হোসেন, র্যাবের কমান্ডার সোহায়েল, শেরেবাংলা নগর থানার তৎকালীন ওসি রিয়াজুল ইসলাম, ইসমাইল চৌধুরী সম্রাট সহ ১৮ জনকে আসামি করা হয়েছে। ২০১০ সালের ২৫ জুন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম নিখোঁজ হন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ছিলেন ওনার পলিটিক্যাল রাইভাল। উনি ঢাকা মহানগর পলিটিক্স করতেন, যে কারণে মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ের সাথেই তার মেইন ক্লাসটা ছিল। এবং উনি যে আমার ফাদার পিডে মিনি মার্কেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এই মার্কেটে নিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের সাথে তার বহু আগে থেকে একটা ঝামেলা ছিল। উনি 10টা দোকান চাঁদা দাবি করেন, আমার আব্বা সেই চাঁদা দেননি। তারপর থেকে তার সাথে তার রাইভালের শুরু হয়। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬ মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতায় ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ ওঠে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী, এই 6 জন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে 10 কাঠা করে মোট 60 কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুদক এই বিষয়ে অনুসন্ধান শুরু করে। ঈদ সামনে রেখে শুরু হয়ে গেছে পুরনো ও লক্কর ঝক্কর বাস মেরামত। রংতুলির আঁচড়ে ঈদের যাত্রী পরিবহনে নামিয়ে দেওয়া হবে এই বাসগুলো। এতে থেকে যায় দুর্ঘটনার ঝুঁকি। প্রতিরোধে প্রশাসনকে নিয়ে কাজ করার পরিকল্পনা জানালেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। শুধু বাহ্যিক চেহারা নয়, ফিটনেসের সবগুলো মানদণ্ড যাচাই করে রুট পারমিট দেওয়ার পরামর্শ পরিবহন বিশেষজ্ঞ কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজের। জানাচ্ছেন অরণ্য গফুর। রমজানের চাঁদ উঠলেই ব্যস্ততা বাড়তে থাকে রাজধানীর ওয়ার্কশপগুলোর। কমে যায় ওয়ার্কশপের কারিগরদের বিশ্রাম। রাজধানীর মিরপুর, পল্লবী, গাবতলী, আমিনবাজার, হিমায়েতপুর, ডেমরা, কাজলা, সায়েদাবাদ সহ বিভিন্ন এলাকার ওয়ার্কশপে চলে জোড়াতালির কাজ।
ঠোস পড়া, জং ধরা, ফ্যাকাশে অংশ বিশেষ ভাঙা, সিট ছেঁড়া বা বডি নড়বড়ে এসব বাসের অবস্থা অনুযায়ী বডি বা অংশবিশেষ বদলানো হয়, করা হয় ঝালাই, কোনটায় হয় শুধু রং করা। এভাবেই লক্কর ঝক্কর বাস হয়ে যায় নতুন গাড়ি। বডিতে কোনো ট্যাপ টক্কর না থাকে, রং টং সুন্দর থাকে, ভিতরে সিট টিট সুন্দর থাকে, গ্লাস যাতে ভাঙা ভুঙা না থাকে, লাইট টাইট সব মানে পারফেক্ট থাকে। এই উপলক্ষে আমরা একটু বিশেষ করে গুরুত্ব দেয় গাড়ির মালিকরা বেশি করে। আমাদের তো ওয়ার্কশপের মালিক, আমাদের ওরা গুরুত্ব বেশি করে, পেছনটা তো চলবে না। আমরা বাংলা রং করি তো এইভাবেই করি, বুঝছেন, কোনো রকম মিলাই দিই এইভাবেই রং করে। এমন যেগুলো দদা ভাঙা গাড়ি সেগুলো করাইব কি আরে হেরা থাকবো খালি ওদের রং ওই কেমনি ক্যাপ্টেন বেইফন্তি। অসাধু চক্রের কথা স্বীকার করে ঈদে বাস সেবা নিরাপদ করার ইচ্ছা জানালেন পরিবহন নেতা সাইফুল ইসলাম। ফিটনেসবিহীন গাড়ি এই সুযোগে এসে যাত্রী নিয়ে যায়, এগুলি আমাদের পক্ষ থেকে আমরা কঠিনভাবে বারণ করা আছে এবং আমরা তদারকিতে আছি। পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করেছি বিভিন্ন জেলার থেকে আনফিট গাড়ি বা ফিটনেসবিহীন গাড়ি বা লক্কর জকর গাড়ি বলতে যা বোঝায় ওইগুলি ওই সময় ঢাকার উদ্দেশ্যে তারা চলে আসে, যাতে ওইগুলি না আসতে পারে হাইওয়ে পুলিশকে আমরা অনুরোধ করছি। এবং ঢাকার থেকেও যাতে শহরতলির যে সমস্ত গাড়ি আছে এইগুলিও যাতে দূরপাল্লায় না যায়। টার্মিনালে বাস ছাড়ার আগে চেক করা সহ বিআরটিএ-কে তদারকি বাড়ানোর পরামর্শ বুয়েটের দুর্ঘটনা গবেষণার এই শিক্ষকের। ঈদকেন্দ্রিক অতিরিক্ত লাভের আশায় মালিকরা অতিরিক্ত যাত্রী নেওয়ার চিন্তা করে এবং কোনো মতে ঠিকঠাক করে ত্রুটি রেখেই কিন্তু দেখা যায় তারা চালাচ্ছে, ফলে দুর্ঘটনা যেমন ঘটে যানজট তৈরি করে। তাই অথচ সেই গাড়িগুলো হয়তো ফিটনেস সার্টিফিকেট আছে, তো শুধুমাত্র বাহ্যিক দেখেই কিন্তু আমাদের দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ফিটনেস দিয়ে দেওয়া হয়, সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হয়, কারণ আমাদের সে প্রযুক্তিটা নাই। 52টা আইটেম দেখতে হয়, কালার বা ইত্যাদি না দেখে যদি আমরা তার চেসিসটা, ব্রেক, ইন্ডিকেটার, টায়ার, বেসিক কিছু এলিমেন্ট ঠিক আছে কিনা সেটা দেখি, তাহলে মনে হয় যে আমরা দুর্ঘটনা কিছুটা কমাতে পারবো এবং শৃঙ্খলা আনতে পারবো। সংশ্লিষ্ট সবার দায়বদ্ধতা নিশ্চিত করারও তাগিদ দেন সাইফুন নেওয়াজ। অরণ্য গফুর, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।